যেটা আমরা পড়ব approach to patient with obstructive jaundice, ঠিক আছে? ওকে, দেখ ফার্স্টে হচ্ছে আমরা কিছু বেসিক থিওরি আলোচনা করব, দেন প্র্যাকটিক্যালি আমরা কি করে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্টকে ডিল করি সেটা বলবো, এবং যেহেতু পেডিয়াট্রিক সার্জারি হয়নি কয়েকটা পার্টিকুলার পেডিয়াট্রিক ওরিয়েন্টেড কেস নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? এটা তোদের পড়তে সুবিধা হবে। ফার্স্ট অফ অল অবস্ট্রাকটিভ জন্ডিস মানে কি? মানে নর্মাল যে বিলিয়ারি অ্যানাটমি, লিভার থেকে বাইল তৈরি হচ্ছে, ঠিক, সেটা থ্রু কমন বাইল ডাক্ট সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে ড্রেন করছে, ঠিক আছে? এখানে এখানে আছে প্যানক্রিয়াস, এখানে আদার্স বিলিয়ারি ট্রি বাকিগুলো, হ্যাঁ, বিলিয়ারি রেডিকালস। ওকে, এবার নর্মালি বাইল কি হয়, লিভারের সেলসের থ্রুতে বাইল ক্যানালিকিউলের মাধ্যমে সেটা আস্তে ড্রেন করে, দেন ছোট ছোট মেজর এবং মাইনার যে ডাকটিউলস সেগুলো দিয়ে আলটিমেটলি কমন হার্ট, রাইট অ্যান্ড লেফট হার্ট কমন হেপাটিক ডাক্টে আসে, সেখান থেকে গল ব্লাডারে স্টোরেজ হয়, কিছু টাইমের জন্য থাকে, ঠিক, কনসেন্ট্রেশন অফ দ্য বাইল এখানে হয়, দেন যখন আমরা কোনো মিল খাই বা যখন কন্ট্রাক্ট করে গল ব্লাডার তখন এখান দিয়ে কমন বাইল ডাক্ট দিয়ে নামে। নর্মালি কিন্তু যে লিভারে বাইল তৈরি হচ্ছে সেটা গল ব্লাডারে স্টোরেজ থাকে, ঠিক আছে? এবার তোরা নিশ্চয়ই লিথোজেনিক বাইল কাকে বলে, ঠিক আছে? নর্মালি কি হয়, নর্মালি বাইল হচ্ছে এক ধরনের এক্সক্রিশন করে দেয়, যে আমাদের এক্সট্রা কোলেস্ট্রল বা যাই বল যেগুলো লিভারে তৈরি হয় সেগুলোকে ফ্যাট ফসফোলিপিড দিয়ে ওটাকে মাইসেল দিয়ে ফর্মেশন করে, যেটা মানে কি হয়, ফ্যাট তো হচ্ছে ভাই এটা দিয়ে ফ্যাট গ্লোবিউলস, হ্যাঁ, চারপাশে ওই ফসফোলিপিড, ওগুলো ফসফোলিপিড, এবং তারপাশে হচ্ছে এই যে মাইসেলি ফর্মেশন করছে, হ্যাঁ, যাতে ফ্যাটটা, যেটা তো ওয়াটার ইনসলিউবল, এটাকে একটা গ্লোবিউল তৈরি করে দিল, এটাকে কল মাইসেলি, এবং যেটা কি থ্রু বাইল এক্সক্রিশন হয়ে যায় এক্সট্রা পার্ট অফ কোলেস্ট্রল। যে কারণে কিন্তু যখন এই বাইলের মধ্যে কোলেস্ট্রল লেভেল এবং ফসফোলিপিড লেভেল বেড়ে যায়, তখন যতটা স্যাচুরেশন পসিবল ছিল বাইল অ্যাসিডের পক্ষে বা বাইল সল্টের পক্ষে সেটা পারছে না, দেন এক্সট্রা এই যে কোলেস্ট্রল ক্রিস্টালসগুলো জমে স্টোন তৈরি হচ্ছে। এটা হচ্ছে বেসিক প্যাথোলজি, হ্যাঁ। আর যে বাইল তৈরি হয় লিভার থেকে তৈরি হয়ে থ্রু গলব্লাডার ইন গাট চলে আসে, দ্যাট ইজ কল্ড এন্ট্রোহেপাটিক সার্কুলেশন, ঠিক আছে? এটা নর্মালি চলে, হ্যাঁ, সারাদিনে যতটা বাইল তৈরি 2 to 3 টাইমস পার ডে আমাদের বডিতে এন্ট্রোহেপাটিক সার্কুলেশন হতে থাকে, এটা নর্মাল ফিজিওলজি। যখন এই ফিজিওলজিতে ব্লক হচ্ছে তখন হচ্ছে প্রবলেম। সেই ব্লকটা কোথায় হতে পারে? ইন্ট্রাহেপাটিক পার্টে হতে পারে, এক্সট্রা হেপাটিক পার্টে হতে পারে। ঠিক, ইন্ট্রাহেপাটিক পাথে কি, ইন্ট্রাহেপাটিক পাথে কোথাও যদি ব্লক হয় তাহলে হলো একটি বাইল ক্যানালিকিউলি, বাইল বিলিয়ারি রেডিকালস, এই সমস্ত পার্টিকুলার জায়গায় ব্লক হতে পারে, ঠিক আছে? সাইনোসয়েডের কাছে ব্লক হতে পারে, সেই হিসাবে তার প্রবলেম হয়। যদি হেপাটাইটিস হয়, হেপাটাইটিস হলে কি হবে, লিভারের যে সেলসগুলো ইনফ্লেমড হচ্ছে, তাহলে লিভারের সেলসগুলো থেকে যে স্মল ডাকটিউলসগুলো বেরোচ্ছে সেগুলো ব্লক হয়ে যাচ্ছে, তাহলে সেটা হেপাটিক জন্ডিস তৈরি হচ্ছে। এক্সট্রা হেপাটিক পার্টে কোথাও বাইল ডাক্টে হোক কি কমন হেপাটিক ডাক্টে হোক, এরকম কোনো জায়গাতে বা যেখানে ড্রেন হচ্ছে সেরকম কোনো জায়গায় যদি ব্লক হয়, তাহলে ডিউ টু এক্সট্রা হেপাটিক কজ অবস্ট্রাক্টেড জন্ডিস তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি অবস্ট্রাক্টেড জন্ডিস মানে কি, সেখানে হচ্ছে মানে অবস্ট্রাকশন ইন এনি পাথওয়ে অফ বিলিয়ারি ড্রেনেজ, ঠিক আছে? এবার অবস্ট্রাকটিভ জন্ডিসে নর্মালি কি হয়, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট দু টাইপের বিলিরুবিন আছে, ঠিক, মানে যেটা কনজুগেটেড আর আনকনজুগেটেড। ওকে, কনজুগেটেড মানে হচ্ছে ডিরেক্ট, আর ইনডিরেক্ট মানে আনকনজুগেটেড। যখন কনজুগেশন অফ দ্য বাইল এটা হয়ে যাওয়ার পরে যখন কোথাও ব্লক হয়, তখন ব্লাডে বাড়ছে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া। কোনো হিমাটোলজিক্যাল কজ যেগুলো হয়, যেখানে বিলিরুবিনে কনজুগেশন হচ্ছে না, তখন কিন্তু মানে ইনডিরেক্ট বিলিরুবিন বাড়ে। ব্যাপারটা ক্লিয়ার হলো? ডিরেক্ট বিলিরুবিন মানে কনজুগেশন অফ দ্য বিলিরুবিন হয়ে যাওয়ার পরে যদি কোথাও অবস্ট্রাক্ট হয়, তখন বাড়বে ডিরেক্ট বিলিরুবিন, ঠিক। আর ইনডিরেক্ট বিলিরুবিন কখন ভাঙবে? যখন বিলিরুবিনের যে তৈরি হচ্ছে সেই যে পথে, মানে ধর হিমোলাইটিক জন্ডিস, এখানে কি হলো, হিমোগ্লোবিন হিম ভেঙে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে বিলিরুবিন, বিলিভাইডিন, এভাবে ওটা এক্সক্রিট হয়,
সেই প্রসেসে কোথাও যদি কোনো প্রবলেম হয়, যেমন কোনো ধর ডিউ টু হেপাটাইটিস, ঠিক আছে, তারপর হচ্ছে কোনো কনজেনিটাল এনজাইম ডেফিসিয়েন্সি যেগুলো থাকে ইনডিরেক্ট বিলিরুবিনের জন্য, সেটা একটা। আবার হচ্ছে আফটার কনজুগেশন কিছু এনজাইম ডেফিসিয়েন্সির জন্য মানে জেনেটিক ডিসঅর্ডার আছে যেখানে কিন্তু ডিরেক্ট বিলিরুবিন বা কনজুগেটেড বিলিরুবিন বাড়তে পারে। কি একটা এক্সাম্পল দেখেও, রটার সিনড্রোম, ঠিক আছে, ডুবিন জনসন আর রটার, এগুলো হচ্ছে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া। আর একটা ইনডিরেক্ট এক্সাম্পল দে, গিলবার্ট সিনড্রোম। ওকে, দুটোই কিন্তু জেনেটিক ডিসঅর্ডার। হ্যাঁ, এবার আমাদের এখানে সার্জারিতে যেটা ম্যাটার অফ কনসার্ন সেখানে হচ্ছে এক্সট্রা হেপাটিক পার্টটা মেনলি, ঠিক আছে, আর কিছুটা হেপাটাইটিসের জন্য ইন্ট্রাহেপাটিক পার্ট, মানে লিভারে যেখানে বাইল তৈরি হচ্ছে, লিভারে ক্যানালিকিউলস থেকে ব্লক হয়ে যাচ্ছে, তো সিভিয়ার হেপাটাইটিস, ঠিক আছে। অ্যাকিউট হেপাটাইটিস মানে কি, লিভারের যে সেলসগুলো আছে সেখানে ইনফ্লামেশন, ওকে, বাইল তৈরি হতে পারছে না বা তৈরি হওয়ার পর বেরোতে পারছে না, তখন হয়ে যায় কি লিভারের সেলসগুলো বেড়ে যায়, মানে সরি সেলস বলছি, এনজাইমগুলো বেড়ে যায়, মানে এএলপি এএলটি এগুলো বেড়ে যায়, অ্যালকালাইন ফসফেটেস বাড়ে জেনারেলি এক্সট্রা হেপাটিক বা বিলিয়ারি ডাক্টের অবস্ট্রাকশনে, হ্যাঁ, এবং লিভারের বিলিরুবিন বেড়ে যায়, ঠিক আছে। এবার ধর এক্সট্রা হেপাটিক পার্টে কোথাও ব্লক হলো, বা কোলাঞ্জাইটিস হলো, তখন কি হবে, বোথ জেনারেলি অ্যাকিউট কোলাঞ্জাইটিসে বোথ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট বিলিরুবিন বোথ বাড়ে, ঠিক আছে। কোলাঞ্জাইটিস মানে কি, বোথ ব্লকেজ অ্যান্ড ইনফ্লামেশন, ঠিক। বাট যদি শুধু ব্লকেজ হয়, তো সাপোজ একটা সিভিডি স্টোনের জন্য হয়েছে, সেখানে কিন্তু অনলি ডিরেক্ট বিলিরুবিন জেনারেলি বাড়ে ইফ ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ কোলাঞ্জাইটিস, ওকে। এবং লিভারে এনজাইমগুলো তখন বাড়বে। কোলাঞ্জাইটিস মানে কি হবে, ও ইনফ্লামেশন হবে, সেই ইনফ্লামেশনটা লিভারে স্প্রেড করবে, সো কোলাঞ্জাই হেপাটাইটিস হবে, সো লিভার এনজাইম রেজ হবে, ঠিক আছে। এই বায়োকেমিক্যাল প্যারামিটারগুলো দেখে আমরা খানিকটা ক্লিনিক্যাল আইডিয়া করতে পারি, বুঝে গেছে। এবার আমি যদি শুধু এই এক্সট্রা হেপাটিক পার্টটাতে কনসেন্ট্রেট করি, কোথায় কোথায় ব্লক হতে পারে, ঠিক আছে, কোথায় কোথায় ব্লক হতে পারে, একটা হচ্ছে এই কমন হেপাটিক ডাক্ট এন্ড বাইল ডাক্টে কোথাও একটা অবস্ট্রাকশন, সে মেবি ডিউ টু স্টোন, ধরলাম প্রথম যেটা কমনেস্ট। সেকেন্ড হচ্ছে কোথায় হতে পারে, এই লোয়ার পার্টে যেখানে ড্রেন করছে, ঠিক আছে, এই যে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট আর কমন বাইল ডাক্ট দুটো ড্রেন করছে কোথায়, অ্যাম্পুলা ভেটারে, ঠিক আছে। এটা যদি আমি আরেকটু ডিটেলস ছবি আঁকি, এখানে একটা ভালভ, এখানে একটা ভালভ, এখানে একটা ভালভ, আর এটা কমন একটা ভালভ, ঠিক আছে। অ্যাকচুয়ালি চারটে ভালভের কম্বিনেশন এই ছবিটা বেরিলাবে আছে, হ্যাঁ, সব আলাদা নাম আছে। তাহলে কমন হেপাটিক ডাক্টে ভালভ বেশি, এই কমন বাইল ডাক্টে, প্যানক্রিয়াটিক ডাক্টে ভালভ একটা, কেন, মানে এটা উল্টোটা হতে পারতো, এখানে একটা থাকতো, এখানে দুটো, উল্টোটা হতে পারতো, কিন্তু কেন বাইল ডাক্টের এখানে দুটো দরজা দিয়ে রেখেছে আর প্যানক্রিয়াটিক ডাক্টে একটা দরজা দিয়ে রেখেছে, কেন? Pressure inside the biliary duct is more than pressure inside pancreatic duct, হ্যাঁ, ঠিক আছে। এই ভালভ কেন, এগুলো তো ওয়ান ওয়ে ভালভ, দরজা একদিকে খুলছে যাতে এই যে বাইলটা নিচে ড্রেন করছে এটা উল্টো দিকে রিফ্লাক্স না হয়, ওকে। এর প্রেসার গ্রেডিয়েন্ট অনেক বেশি, এর প্রেসার গ্রেডিয়েন্ট অনেক বেশি, দ্যাটস ওয়াই এখানে দুটো ভালভ দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু দেন প্যানক্রিয়াটিক ডাক্ট তার প্রেসার গ্রেডিয়েন্ট কম, দ্যাটস ওয়াই সিঙ্গেল ভালভ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাম্পুলা ভেটারের অ্যানাটমি, বুঝে গেছে। এবার ধর এই যে অ্যাম্পুলা ভেটার, এর যদি কোনো অ্যাবনর্মালিটি, যে মানে কনজেনিটাল অ্যানোমালাস বা অ্যাবনর্মাল অ্যাম্পুলা ভেটার থাকে, তাহলে বেশ কিছু রিজন হতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা কি বলে, এবিপিজি, অ্যাবনর্মাল biliary pancreatic junction, এবিপিজি, এটা হচ্ছে একটা কনজেনিটাল প্রবলেম। হ্যাঁ, ধর ডাইরেক্ট এভাবে না হয়ে দুটো আলাদা করে ড্রেন করছে, ঠিক আছে, ধর ডিওডেনামে দুটো আলাদা করে ড্রেন করছে, এটা একটা প্রবলেম। বা এইটা অনেকটা আগেই জুড়ে যাচ্ছে, দুটো অনেকটা আগে, মানে অ্যাম্পুলা ভেটারে অনেকটা আগেই জুড়ে যাচ্ছে, তাই এখানে কি বাইল ডাক্টের প্রেসার বেশি, তাহলে এর এই জিনিসটা প্যানক্রিয়াটিক ডাক্টে ঢুকে যাওয়ার ভয় থাকছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই ইট মে কজ প্যানক্রিয়াটাইটিস। বোঝা গেল ব্যাপারটা। নর্মালি কি হয়, এরা এক কাছাকাছি অ্যাম্পুলা ভেটারের কাছে গিয়ে দুটো মেলে এবং ড্রেন করে এখানে, হ্যাঁ, দ্যাটস এখান থেকে এখানে যেতে পারে না। কিন্তু যদি অনেকটা আগে দুটো জাংশন হয়ে যায়, তাহলে এ কিন্তু এখানে রিফ্লেক্স করতে পারে খানিকটা এখানে যাওয়ার বদলে, তখন এটা বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে, বলে বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটাইটিস ডিউ টু বিলিয়ারি কজ, ঠিক। এইখানে যদি তাহলে হয় ইনফ্লামেশন হয়, অ্যাম্পুলার ভেটার যদি ইনফ্লেমড হয়, তাহলে কি হবে, ওর ড্রেনেজ মুখটা বন্ধ হয়ে যাবে, ইডিমা হবে, ইনফ্লামেশন হলে ইডিমা হবে, ইডিমা হলে কি ড্রেন করতে পারবে না, ইট মে ডেভেলপ কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া, ওকে।
নেক্সট, এখানে যদি কোনো টিউমার হয়, পেরিয়াম্বেলারি কার্সিনোমা, ঠিক আছে, ইট মে কজ অবস্ট্রাকটিভ জন্ডিস। সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস ইনভলভিং হেড অফ প্যানক্রিয়াস, সে এখানে প্রেসার দিয়ে ইনফ্লেমেশন করে দিল, দ্যাট মে কজ অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক, আর একটা জিনিস ভাব, তোরা পড়েছিস কোলেডোকাল সিস্ট, পড়েছিস টাইপ, আমি বোধহয় একবার পড়িয়েছিলাম কোলেডোকাল সিস্ট। কোলেডোকাল সিস্টের টাইপ 3 কি? কোলেডোকোসিল। এন্ড পার্ট অফ দ্য সিবিডি, যেখানে ডিওড্রামে ঢুকছে সেখানে একটা এরকম, হ্যাঁ, এনলার্জমেন্ট, সিস্টিক এনলার্জমেন্ট, দ্যাট ইজ কোলেডোকোসিল। এটা করতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, নেক্সট একটা একটু রিমোট কজ, যেটা হচ্ছে ডিওডেনামে সেকেন্ড পার্টে, সেখানে যদি একটা ইন্ট্রালুমিনাল ডাইভার্টিকুলাম হয়, সে ওখানে কম্প্রেস করে করতে পারে, তাহলে কি? আর নেক্সট হচ্ছে এই সিবিডির লাস্ট পার্টে ক্যান্সার, মানে কোলাঞ্জিওকার্সিনোমা। তাহলে ভেবে দেখ কি কি ভাবে অবস্ট্রাকশন হতে পারে। এটা হচ্ছে ড্রেনেজ, ঠিক, এর মধ্যে স্টোন থাকতে পারে, এটা হচ্ছে ইন্ট্রালুমিনাল কজ একটা। কোলাঞ্জিওকার্সিনোমা, এটা ইন্ট্রালুমিনাল কজ হলো। সেকেন্ড হচ্ছে অ্যাবনর্মাল বিলিয়ারি প্যানক্রিয়াটিক জাংশন, যার ফলে এখানে কোলাঞ্জাইটিস, এটা একটা ইন্টারলুমিনাল কজ। আর এক্সট্রালুমিনাল কজ হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমার, প্যানক্রিয়াটিক ইনফ্লেমেশন, ঠিক আছে, আর ডাইভার্টিকুলাম। তাহলে ইন্টারলুমিনাল কজ কিছু হলো, আর এক্সট্রালুমিনাল কজ কিছু হলো। একদম বাইরে থেকে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছে, আর একদম ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে মুখটা। তো দুটো কজ হলো আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের, এখানে দুটো টাইপ পেলাম আমরা, ঠিক আছে, যেগুলো আমাদের সার্জারিতে কনসার্ন। হ্যাঁ, বাকি মেডিকেল কজ প্রচুর আছে, তোরা মেডিসিনের ক্লাসে আবার ওরা মেডিকেল প্রবলেমগুলো নিয়ে বেশি আলোচনা করবে, ঠিক আছে, আমরা এই পার্টটা গেলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেটা বললাম, হ্যাঁ, কোলাঞ্জাইটিস। এর মধ্যে একটা টার্ম আছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, পিএসসি, এটা একটা অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অটোইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে, স্ক্লেরোসিস অফ দ্য পার্ট অফ বাইল ডাক্ট। তাহলে কি হলো, স্ক্লেরোসিস হলে ফাইব্রোসিস হবে, অটোমেটিক লুমেনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সেটা কি করবে, কোলাঞ্জাইটিস করবে। ঠিক, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আদার অটোইমিউন ডিসঅর্ডার্স, কিরকম আলসারেটিভ কোলাইটিস একটার সাথে অ্যাসোসিয়েটেড, আদার্স ইউভিআইটিস হ্যান ত্যান বিভিন্ন অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হলো। নেক্সট হচ্ছে পেডিয়াট্রিক পার্টে, যদি পড়া হয়নি বলে একটা ছোট টপিক বলে দিচ্ছি। যদি কোনো একটা বাচ্চা, ছোট বাচ্চা পেডিয়াট্রিক এজ গ্রুপে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা মেডিকেলি ম্যানেজ করা যাচ্ছে না, কোনো ফটোথেরাপিতে ঠিক হচ্ছে না, কন্টিনিউয়াস অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে, পেল স্টুল, সেই পেশেন্টের ক্ষেত্রে কনজেনিটাল একটা অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেটা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। ঠিক, বিলিয়ারি অ্যাট্রেসিয়া মানে কি, এই পার্টটা তৈরি হবে না, হ্যাঁ, পুরো ফাইব্রাস কর্ডের মতো থাকবে বিলিয়ারি পার্ট, মানে এক্সট্রালুমিনাল পার্ট, এক্সট্রা হেপাটিক পার্ট অফ দ্য বিলিয়ারি চ্যানেল বা ডাক্ট, সেটা হচ্ছে অবস্ট্রাক্টেড থাকবে, ঠিক আছে। তাহলে কি হলো, বাইল তৈরি হচ্ছে কিন্তু বেরোতে পারছে না, সিভিয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। ডিটেলসে যাচ্ছি না, এইটুকু জান, পরে আলোচনা করছি। নেক্সট হচ্ছে আরেকটা কজ, কিছু পোস্ট সার্জিক্যাল কজ। ধর কোনো একটা অপারেশন হয়েছিল এখানে, হ্যাঁ, গলব্লাডার অপারেশন হয়েছিল বা কোনো বিলিয়ারি ডাক্ট অপারেশন হয়েছিল, সেখানে স্ট্রিকচার ডেভেলপ করেছে, ঠিক আছে, এইখানে ধর ক্লিপ অ্যাপ্লাই করা হয়েছিল, সেটা কোনো কারণে একটু মাইগ্রেট করেছে, হ্যাঁ, বা এখানে ইনফ্লেমেশন ছিল, সেখানে আগে কোনো ইআরসিপি হয়েছে, খোঁচাখুচি হয়েছে, যার ফলে এখানটা ইনফ্লেমেশন হয়ে স্ট্রিকচার ডেভেলপ করলো, ইট মে অলসো কজ অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে একটা সার্জিক্যাল রিজনও হলো, পোস্ট সার্জিক্যাল রিজন স্ট্রিকচার, বা ধর কোনো রকম ভাবে এখানে ইনজুরি হয়েছিল, এখানে ধর একটা বিলিয়ারি ডাক্টে কোনো কারণে একটা অপারেশন করার সময় ইনজুরি হয় ছোট্ট করে, সেখানে সার্জন কি করে, এটাকে রিপেয়ার করে টিটিউব দিয়ে চলে এসেছিল, টেম্পোরারি পেশেন্ট ভালো হয়ে গেল, বাট আফটার 2 to 3 ইয়ার্স এই জায়গাটা কুচকে গেল, এরকম হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি হলো, এটাও বিলিয়ারি স্ট্রিকচার ডেভেলপ করলো, ডিউ টু ট্রমা অর ডিউ টু ইনফ্লেমেশন, স্ট্রিকচার হতে পারে, বা রেকারেন্ট ইনস্ট্রুমেন্টেশন, লাইক বারবার ইআরসিপি করতে হচ্ছে, কোনো রেকারেন্ট স্টোন হচ্ছে, ইআরসিপি করতে হচ্ছে, তার একটা কজ। আর একটা হতে পারে হেপাটিক ডাক্টে, যেই যে ভেতরের ক্যানালিকুলাস, সেখানেও স্টোন, হ্যাঁ, হেপাটিক ক্যালকুলাতে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। একটা মানে কজ বল, মানে কি বলবো, কোনো অর্গানিজম রিলেটেড, মানে ব্যাকটেরিয়া নয়, হ্যাঁ, যেটা এরকম কোলাঞ্জিও হেপাটাইটিস করতে পারে, অ্যাসকারিস করতে পারে। আরো আছে লিভার ফ্লুক, কি নাম, অ্যাসকারিস ইজ নট কমন, হ্যাঁ, অ্যাসকারিস হয়, বাইল ডাক্টে হয়, কিন্তু এই যে কোলাঞ্জিও হেপাটাইটিসের জন্য ওটা আরো বেশি কমনলি বলা হয়, দুটো নাম আছে, ক্লোনার্কিস সাইনেন্সিস,
আর একটা হচ্ছে কি বল, ওপিস্থলকিস ভোগেনেরি, ওটা হচ্ছে লিভার ফ্লু। ঠিক, ক্লোনার্কিস সাইনেন্সিস ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ কোলাঞ্জিওকার্সিনোমা। ঠিক আছে, ক্লোনার্কিস সাইনেন্সিস নামটা কিন্তু মনে রাখতে হবে, এইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাসকারিয়াসিস হয়, আমরা কেস দেখেছি, ছোট বাচ্চা বারবার জন্ডিস হচ্ছে, ইউএসজি করে দেখা গেল একটা কিছু টেপ লাইক একটা একটা স্ট্রাকচার এর মধ্যে আছে মুভিং, এমআরসিপি দেখা গেছে, পরে দেখা গেল সিপি পরে বের করা হলো, এর ভেতরে অ্যাসকারিয়াসিস হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে হয়েছিল, সেই লয়ফ্লার সিন্ড্রোমের গল্প। হ্যাঁ, ওটা কি হয়, আমাদের স্টমাকের মধ্যে থেকে কোনো রকম এসকেপ করে সেই এগটাকে লাংসে চলে গেছে, সেখানে গিয়েও অ্যাসকারিয়াসিস তৈরি হয়, যার ফলে আমার কন্টিনিউয়াস কাফ হয়, সেটা হচ্ছে লয়ফ্লার সিন্ড্রোম। আর যদি কোনো কারণে ওই ইন্টেস্টিনের মধ্যে যে এগুলো আর কি অ্যাসকারিয়াসিস, সেই লার্ভা বাই চান্স এই এন্ট্রিয়াবাডি সার্কুলেশন দিয়ে অপোজিট ওয়েতে কোনো কারণে কমন বাইল ডাক্টে ঢুকে যায়, তাহলে সে ওখানেও কিন্তু থাকতে পারে, যেটা অ্যাসকারিয়াসিস হয়। হ্যাঁ, পেডিয়াট্রিক এজ গ্রুপেই দেখা যায় এটা, বুঝতে পারছিস তো? ঠিক আছে, এটা হলো এই মোটামুটি গেলে হলো হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ। এবার আমাকে বল, তুই বল কুভারসিয়াস ল কি? তো কেন, হোয়াট ইজ কুভারসিয়াস ল? এগুলো 9th সেমিস্টারে বলতেই হবে তোকে না, ওকে বল। মনে কর, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বলছে ইফ এনি প্যালপেবল গলব্লাডার ইজ প্রেজেন্ট দেন ইট ইজ নট ডিউ টু স্টোন ডিজিজ। হ্যাঁ, মানে যদি বাইল ডাক্টে স্টোন থাকে তাহলে জেনারেলি প্যালপেবল গলব্লাডার পাওয়া যায় না, বা উল্টোটা, প্যালপেবল গলব্লাডার যদি অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্টে হয় তাহলে সেটা স্টোন ডিজিজ না হওয়ার চান্সই ম্যাক্সিমাম। এটা হচ্ছে বলতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা কি কি ডেরিভেশন পেতে পারি এই কথাটা থেকে? এক হচ্ছে প্যালপেবল গলব্লাডার থাকলে স্টোন পাবো না, মানে আমি যদি একটা পেশেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস প্যালপেবল গলব্লাডার দেখছি তাহলে ধরে নেবো সেটা স্টোন ডিজিজ নয়। ঠিক আছে, তাহলে যদি পাই কি কি ভাবতে পারি, অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ প্যালপেবল গলব্লাডার, তার মানে এটা অন্য কিছু অবস্ট্রাকশন। ঠিক আছে, মেবি পেরিয়াম্পেরিসিয়া, কিন্তু কুভারসিয়াস ল কিন্তু এটা বলছে না যে প্যালপেবল গলব্লাডার মানে পেরিয়াম্পেরিসিয়া, সে বলছে প্যালপেবল গলব্লাডার মানে নট ডিউ টু স্টোন ডিজিজ। ঠিক আছে, তাহলে তখন এক্সেপশন হচ্ছে কি হতে পারে কজ, তখন বলবো হ্যাঁ এটা মেবি পেরিয়াম্পেরিসিয়া ডিস্টাল অবস্ট্রাকশন। কেন, পেরিয়াম্পেরিসিয়া হচ্ছে গ্র্যাজুয়াল, মানে আমি যখন কেস ডিসকাশনে আসবো বলছি গ্র্যাজুয়ালি হয়, এটা হচ্ছে র্যাপিড। এ স্টোন হয়েছে মানে আমাদের কি সিবিডি স্টোন মোর অর লেস ধরে নিতে হবে, ইট ইজ আ ড্রপ স্টোন ফ্রম গলব্লাডার। ঠিক আছে, প্রাইমারি সিবিডি স্টোন নট কমন। ওকে, ম্যাক্সিমাম সিবিডি স্টোন আছে জিবি থেকে ড্রপ স্টোন। সো যেটা বললি যে ইনফ্লেমেশন হয়ে গিয়ে গলব্লাডার অলরেডি সিঙ্কেজ হয়ে গেছে, ধরেই নেওয়া হয়। ঠিক, তো তাহলে এক্সেপশন টু দিস কুভারসিয়াস ল কি কি? একটা হয়ে গেল প্রাইমারি সিবিডি স্টোন। ঠিক, প্রাইমারি সিবিডি স্টোন আছে মানে গলব্লাডার ইনফ্লেমেশন হয়নি, দ্যাটস ওয়াই এটা মানে ডাইলেটেড। সেকেন্ড কি, ডাবল ইম্পাকশন অফ স্টোন, এখানে একটা স্টোন আটকে আছে, গলব্লাডার ডিস্টেন্ডেড হয়ে গেছে, বিলিয়ারি ক্লিয়ারেন্স হচ্ছে না, তার সাথে এখানে একটা স্টোন, ডাবল ইম্পাকশন অফ স্টোন, এটা একটা কজ হলো। আর কিছু, ডাবল ইম্পাকশন স্টোন হলো একটা, আর প্রাইমারি সিবিডি স্টোন, আর কিছু মনে হচ্ছে না। মেনলি দুটোই। আরো কিছু রেয়ার সিচুয়েশন আছে। হ্যাঁ, তো মেনলি এই দুটোই এখন লাগবে, এর বেশি দরকার নেই, তার মতো কনফিউজ হয়ে যাবি। এবার তাহলে আমি যদি ভাবি একটা পেশেন্ট প্রেজেন্ট করলো, হ্যাঁ ক্লিনিক্যাল কেসে ঢুকছি, পেশেন্ট প্রেজেন্ট উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস, ওয়ার্ডে এসছে, অ্যাসোসিয়েটেড উইথ পেন, মিডল এজেড মেল। ঠিক আছে, মিডল এজেড মেল, ধর 50 ইয়ার্স মেল, অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, মানে কি নিয়ে দিচ্ছে পেশেন্ট, ইয়েলোইশ ডিসকালারেশন অফ আই অ্যান্ড ইউরিন এন্ড মেবি অ্যাসোসিয়েটেড উইথ বডি ইয়েলোইশ ডিসকালারেশন। ঠিক আছে, ডিসকালারেশন। আর কি থাকতে পারে, ফিচার্স নিয়ে প্রেজেন্ট করতে পারে? ইয়েস, দেখ পেশেন্ট সবসময় পেল কালার স্টুল যে নোটিস করবেই তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, যেগুলো কমন মেবি প্লুরাইটাস, এটা হতে পারে। আর কি, হ্যাঁ মেবি পেনটা কন্টিনিউয়াস হতে পারে, এটা একটা হতে পারে অ্যাকিউট অনসেট, একটা হচ্ছে গ্র্যাজুয়াল। ঠিক, একটা হতে পারে
গ্র্যাজুয়াল অ্যাকিউট অনসেট বললাম, একটা হচ্ছে ইন্টেন্স পেন, প্রচুর ব্যথা, একটা হতে পারে হচ্ছে মডারেট, মডারেট পেন হলো। নেক্সট হচ্ছে যে বললি পেল কালার স্টুল উইথ অন অ্যান্ড অফ ফিচার, মানে কি কখনো পেল কালার স্টুল হচ্ছে টানা, কিছুদিন পর একটা ব্ল্যাক মানে ডার্ক কালার স্টুল হয়ে গেল, তারপর আবার সেম জিনিস হলো, ব্ল্যাক স্টুল বা যেটা হলো পাস করার পর পেশেন্টের জন্ডিস সাডেনলি কমে গেল, আবার বাড়তে থাকলো। এটা মানে প্র্যাকটিক্যালি পেরিয়াম্পুলারি কার্সিনোমাতে বেশি হয়। কেন হয়? ধর এটা স্টোন নয়, এখানে এটা হয়েছে তো অবস্ট্রাক্ট হয়ে আছে, মেডিকেশন চলছে, এর কোলেস্টেটিক জন্ডিস হচ্ছে, তার জন্য হচ্ছে কি পেল কালার স্টুল। কি হয়, স্টুলের সাহায্যে বাইল সল্টের ওগুলো বাইল ইয়েগুলো আর কি, হ্যাঁ বাইল অ্যাসিড এবং বাইল সল্টের যে কালারটা বেরিয়ে স্টার্কোবিলিরুবিন হিসেবে বেরিয়ে যায়, সেটা ধর বেরোতে পারছে না, অবস্ট্রাকটিভ জন্ডিস, তখন হচ্ছে কি পেল কালার স্টুল। সাডেনলি হয়তো এখান থেকে কোনো কারণে ইডিমাটা সাবসাইড করলো, কালেকশন বিলিয়ারি ড্রেনেজটা সাডেনলি হয়ে গেল, ঠিক আছে, তখন ওই হাই কালার স্টুল বেরিয়ে গেল, পেশেন্ট এটা সাডেনলি মেলিনা মতো বা এরকম একটা ব্ল্যাকিশ কালার বা ব্রাউন কালার স্টুল পাস করলো, জন্ডিস সাডেনলি কমে গেল, আবার আস্তে আস্তে এখানটা ইডিমা তৈরি হলো ইয়ের জন্য, সি এর জন্য, তখন আবার জন্ডিস ডেভেলপ করলো এবং পেল কালার স্টুল ডেভেলপ করলো। দ্যাট ইজ অন অ্যান্ড অফ ফিচার, ঠিক আছে, এটা হতে পারে। আর একদম যখন মানে টার্মিনাল স্টেজে থাকে তখন যখন লুমেন পুরো ব্লক, তখন আর এই অন অ্যান্ড অফ ফিচার্স থাকে না, ঠিক আছে, তখন পুরোটাই অবস্ট্রাকটিভ জন্ডিস ফিচারই থাকে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে ইয়েলোইশ ডিসকালারেশন অফ জন্ডিস, এটা গ্র্যাজুয়াল সাডেন অনসেট নাকি ক্রনিক্যালি হচ্ছে, 2-3 মাস ধরে আস্তে আস্তে জন্ডিসটা বাড়ছে। পেনটা কি একদম সাডেনলি হলো, ধর কোনো ফিচার্স ছিল না, সাডেন পেশেন্ট 2 থেকে 3 দিনের হিস্ট্রি, সাডেন অনসেট সিভিয়ার পেন, ভমিটিং অ্যান্ড প্রোগ্রেসিভ জন্ডিস, ঠিক আছে, সেগুলো বেসিক্যালি বিনাইন প্যাথোলজি বেশি হয়, মানে মেনলি স্টোন রিলেটেড, ঠিক। একটা পেশেন্ট ধরে আসছে এবং তার সাথে 2-3 দিনের হিস্ট্রিতে পেশেন্টের সাডেন ওয়েট লস, ক্যাচেক্সিয়া, ম্যালেজ এই সমস্ত অতটা হয় না। বাট যখন একটা পেশেন্ট আসছে 6 মান্থসের হিস্ট্রি দিয়ে, গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ অ্যান্ড পেনলেস জন্ডিস, ঠিক আছে, এই পেনলেস রিজন হচ্ছে আর্লি স্টেজে এখানে যখন এটা ব্লক হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু খুব একটা পেন থাকছে না, কিন্তু যখন এটা স্টোনের জন্য হচ্ছে, যে সাডেন অনসেট এবং সাডেনলি প্রেশারটা মানে বিলিয়ারি প্রেশারটা বেড়ে যাচ্ছে, কেন, রাস্তাটা নর্মালি ওপেন ছিল, হঠাৎ করে ব্লক হয়ে গেল, সাডেন অনসেট সিভিয়ার পেন। কিন্তু যখন এটা গ্র্যাজুয়ালি হচ্ছে, আস্তে 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 ডেভেলপ করছে, তখন কিন্তু জেনারেলি অ্যাকিউট পেন হয় না আনটিল ইট ইজ টোটালি অবস্ট্রাক্টেড, তখন পেন হয়। একটা যখন সিএফ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে না, ম্যাক্সিমামই পেন নিয়ে প্রথমে প্রেজেন্ট করে না, জন্ডিস থাকে, পেনটা অনেক ডিলেড প্রেজেন্টেশন, সে সিএ জিবি হোক, সিএ কোলাঞ্জাইটিস হোক, মানে সরি কি বলে বিলিয়ারি ডাক্ট ইয়ে হোক, কোলাঞ্জিওকার্সিনোমাই হোক, বা পেরিয়াম্পুলারি কার্সিনোমা বা হেড অফ প্যানক্রিয়াস কার্সিনোমা হোক। হেড অফ প্যানক্রিয়াস কার্সিনোমাতে অনেক সময় পেন থাকে, কারণ যেহেতু হেডটাকে মেনলি প্যানক্রিয়াসের হেডটা হচ্ছে পেন প্রডিউসিং রিজিয়ন, হ্যাঁ, সেই জন্য অনেক সময় বেশি পেন নিয়ে প্রেজেন্ট করতে পারে। বাট পেরিয়াম্পুলারি কার্সিনোমা প্রথমেই কিন্তু খুব একটা পেন নিয়ে প্রেজেন্ট করে না, যদি না সেটা কোলাঞ্জাইটিস বা প্যানক্রিয়াটাইটিস এই সমস্ত ফিচার্স থাকে অ্যাসোসিয়েটেড, বুঝা যাবে ওটা। তাহলে এটা হলো অনসেট, হলো ডিউরেশন, অ্যাসোসিয়েটেড ওয়েট লস, ধর লাস্ট 6 মান্থে দেখা যাচ্ছে পেশেন্টের সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ওয়েট লস হয়েছে, 500 গ্রাম 600 গ্রাম ওয়েট লসটা ব্যাপার না, সেটা পেশেন্ট জন্ডিস হয়েছে খেতে পাচ্ছে না, হতেই পারে, বেশ খানিকটা ওয়েট লস, মোর দ্যান 10% অফ বডি ওয়েট যদি ওয়েট লস হয়ে যায়, তাহলে বুঝতে হবে সিগনিফিকেন্ট ওয়েট লস হয়েছে, ঠিক আছে। পেশেন্টের যে লুকসটা দেখে খুব রোগা হয়ে গেছে, হ্যাঁ, হাড় জীর্ণ হয়ে গেছে, তার মানে কি তার মাসেল মাস কমছে, সেই পেশেন্টগুলো ক্যাচেকটিক পেশেন্ট, সেগুলো কিন্তু আমরা মোর টুয়ার্ডস ক্রনিক প্যাথোলজি অর সিএ, ঠিক আছে। কিছু গ্র্যানুলোমাটাস ডিজিজে এই জিনিস হতে পারে, লাইক টিউবারকুলোসিস এন্ড সার্কোইডোসিস, হ্যাঁ, এগুলো লিভার বা এগুলো এফেক্ট করলে তখন কিন্তু এরকম পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস, ক্যাচেক্সিয়া এগুলো হতে পারে, এগুলো হচ্ছে ডিডি, ওকে। তাহলে নেক্সট হলো এবার হচ্ছে প্লুরাইটাস। প্লুরাইটাস কেন হয়, গা হাত পা কেন চুলকায়, বাইল সল্ট নয়, অ্যাসিড, ডিপোজিশন অফ বাইল অ্যাসিড ইন বিলো ডার্মিস বা সাবডার্মিস লেভেলে ওগুলো ডিপোজিট হয়, যেটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, ডিপোজিট হচ্ছে, তখন ইচিং হয়, কারণ ওগুলো মানে লোকালি ইরিটেশন করে, ঠিক আছে। কিন্তু সব পেশেন্টের এটাও একটা ফ্যাক্টর, যে প্রত্যেকটা পেশেন্ট যার বাইল অ্যাসিড জমে আছে গায়ে, তার যে প্লুরাইটাস হবেই এমন কোনো কথা নেই, হ্যাঁ, বাট জেনারেলি হয়, ঠিক আছে, ওকে। এটা একটা গেল। এরপর তাহলে এটা গেল তার হিস্ট্রির মধ্যে এলো, হ্যাঁ, এবং আমরা তোমার ফ্যামিলি হিস্ট্রিও নেবো, যে তাদের কোনো রকম ফ্যামিলি হিস্ট্রি সেম আছে কিনা। কেন ফ্যামিলি হিস্ট্রি নেব, হ্যাঁ, কোনো আজকাল যে সিএ গুলো ম্যাক্সিমাম ক্যান্সারই তখন জিন রিলেটেড, ঠিক আছে, ফ্যামিলিয়াল রিলেটেড আলাদা, জিন রিলেটেড আলাদা, যে কোনো ক্যান্সারই জিন রিলেটেড।
ফ্যামিলিয়াল থাকতে পারে, বেশ কিছু ফ্যামিলিয়াল ডিজিজ আছে যেগুলোতে এরকম কোলেনজিওকার্সিনোমা হতে পারে, তারপর তোর আমাদের প্যানক্রিয়াটিক সি হতে পারে, সেটার কোনো হিস্ট্রি আছে কিনা নেব, পেশেন্টের অ্যাডিকশনের হিস্ট্রি আছে কিনা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল এগুলো অ্যাসোসিয়েটেড আছে। ঠিক, নেক্সট হচ্ছে কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা। ধর একটা পেশেন্টের 6 মাস আগে গলব্লাডার অপারেশন হয়েছিল, সেই পেশেন্ট সাডেনলি একটু করে জন্ডিস ডেভেলপ করছে, ঠিক আছে, এবং হঠাৎ দেখা হলো পেন জন্ডিস নিয়ে প্রেজেন্ট করলো, তার আমার ভাবতে হবে কোনো বিলিয়ারি স্ট্রাকচার হয়েছে কিনা। হ্যাঁ, হয়তো আগে পেশেন্টের সিবিডি স্টোন হয়েছিল, ইআরসিপি হয়েছিল, সেই পেশেন্ট আবার পেন উইথ এসব নিয়ে প্রেজেন্ট করলো, সো কোনো রেকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস, আরপিসি, ওটা বললাম প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, ওটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। আর রেকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস মানে হচ্ছে এটা ইনফেক্টেড রিলেটেড, পায়োজেনিক মানে ইনফেকশন, রেকারেন্ট মানে বারবার হচ্ছে, বারবার পায়োজেনিক ইনফেকশন কোলাঞ্জাইটিসে হচ্ছে। ঠিক, সে আরপিসি, তাহলে সেখানেও কিন্তু ফাইব্রোসিস হয়, হ্যাঁ, লুমেন অবস্ট্রাক্টেড হয়ে জন্ডিস হতে পারে, এবং সেটা স্টার্টিং ফ্রম লোয়ার পার্ট অফ সিবিডি থেকে ইন্ট্রাহেপাটিক রেডিকালস অবধি এফেক্টেড করতে পারে। ঠিক আছে, ইন্ট্রাহেপাটিক স্টোন থাকতে পারে আরপিসিতে। ঠিক, এটা একটা কজ হতে পারে। ওকে, প্লাস হচ্ছে এই যে বললাম পার্সোনাল হিস্ট্রি কোনো রকম ওই জাতীয় আর কি, মানে কোনো এই আর কি কি বলে অ্যাসকারিয়াসিস বা টুনার্কিস ইনফেকশন এরকম কোনো হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, বুঝা গেছে, টপিক্যাল ইনফেকশনগুলো এগুলো কিছু আছে কিনা, এগুলো হচ্ছে হিস্ট্রি নিতে হবে। ঠিক, মেডিকেশন হিস্ট্রি, এমন কোনো ওষুধ খায় যেগুলোতে জন্ডিস হতে পারে, লিভার রিলেটেড। প্রথমে আমি অবস্ট্রাকটিভ জন্ডিস, তো আমার হাতে ব্লাড রিপোর্ট নেই, হতেই পারে হেপাটাইটিস হয়েছে পেশেন্টের, সে তো দুটো নিয়েই আসবে, পেন আর থাকবে পেশেন্টের। হ্যাঁ, তো এমন কোনো ড্রাগ হিস্ট্রি যেটাতে হয়তো হেপাটাইটিস হয় বা সেই হিস্ট্রি নিতে হবে আমাকে। ঠিক আছে, তো এরপর নেক্সট আসবো আমি এক্সামিনেশনে চলে আসবো। ঠিক, আচ্ছা কোথায় কোথায় জন্ডিস দেখে, মানে ইকটেরাস দেখে। প্রথম হচ্ছে এটা বলেছিলাম মিউকাস মেমব্রেন যেখানে আছে সেখানে ডিপোজিট আগে হয়, আপার স্ক্লেরাতে ডিপোজিশন হয়, তো আপার বালবার কনজাংটিভাতে দেখবো। ঠিক আছে, ইয়েস আপার স্ক্লেরাতে, সরি কনজাংটিভ বলছি, আপার বালবার স্ক্লেরাতে দেখবো, চোখে ওখানে ডিপোজিশন দেখবো যে কোনো হলুদ হয়ে আছে কিনা। নেক্সট কোথা দেখবো, ওরাল ক্যাভিটি অ্যান্ড আন্ডার সারফেস অফ টাং, ওটা মিউকাস মেমব্রেন সেখানে ডিপোজিশন হলো কিনা। ঠিক, নেক্সট আর কোথায় কোথায় দেখা যায়, মিউকোসা পার্ট, বোথ রেকটাল এন্ড ভ্যাজাইনাল মিউকোসা তো দেখা যায়, মানে জাস্ট থিওরিটিক্যাল পারপাস। আর হচ্ছে পাম সোল, এবার পেডিয়াট্রিক্সে দেখবি তোরা পড়বি যে কতটা বিলিরুবিন বাড়লে কোনখানে দেখবো। হ্যাঁ, একটা 4-5 বিলিরুবিনে কিন্তু তার পাম হিলো হবে না। ঠিক, বুঝে গেছে, 20 অ্যান্ড অ্যাবাভ হলে ব্রেনে ডিপোজিশন হতে পারে। পেশেন্ট মানে যেটা হেপাটিক ফেলিওর রিলেটেড যে সাইকোসিসগুলো ডেভেলপ করে ব্রেনে, হ্যাঁ, সেগুলো 20 অ্যান্ড অ্যাবাভ হলে হয়। হ্যান্ড পাম্প এগুলো কত হলে হয়, 15। ঠিক, 15, বডি 10, আর এগুলো হচ্ছে মোটামুটি স্ক্লেরাতে তো অনেক আগেই দেখা যায়। ঠিক আছে, আর স্ক্লেরার ডিপোজিশনটা কম যায়ও দেরিতে। ঠিক, মানে ধর হিমাটোলো আমাদের যখন বায়োকেমিক্যাল টেস্ট করলাম দেখা যাচ্ছে এলএফটি অলমোস্ট নর্মাল হয়ে গেছে, কিন্তু স্ক্লেরা এখনো হলুদ আছে, কারণ ওখানে যে ডিপোজিশন হয়ে আছে বাইরে ইয়েগুলো পিগমেন্টগুলো, সেটা আস্তে আস্তে স্লোলি ওয়াশ অফ হয়। ঠিক আছে, দেরি হতে পারে। ঠিক, তাই জন্য বায়োকেমিক্যাল মার্কারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ধর আমরা একটা পেশেন্ট এলো, ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, অ্যাবডোমেনে পেন আছে, জন্ডিস আছে, ঠিক আছে, আর সাথে ফিভার আছে। দ্যাটস ওয়াই মোর টুয়ার্ডস, ওটা পরে আসছি, মোর টুয়ার্ডস ইনফ্লেমেটরি কজ। ঠিক আছে, মেবি স্টোন রিলেটেড অর ইনফেকশন। ঠিক, তাহলে এই তিনটে জিনিস কি কি বললাম, অ্যাবডোমিনাল পেন, জন্ডিস আর ফিভার। ঠিক আছে, এটা হচ্ছে 4 কোর্স স্ট্র্যাট। এবার মজার ব্যাপার হচ্ছে 4 কোর্স স্ট্র্যাট কত পার্সেন্টে দেখা যায়, খুব একটা বেশি না। ঠিক আছে, কম, দোস্ত এটা থিওরি হবে 4%। সব পেশেন্টেরই 3টে ফিচার্স থাকবেই, মানে স্টোন রিলেটেড জন্ডিসে এরকম কোনো কথা নেই। এগুলো 4 কোর্স স্ট্র্যাট হচ্ছে থিওরিটিক্যাল, এই 3টেকে বলে। এই পেশেন্ট যদি আরো অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তখন তাকে কি বলবো, আরো 2টো ফিচার্স অ্যাড হয়ে যাবে। কি প্রিন্টেড, কেউ তো আরো বল, একজনই বলছে। হ্যাঁ, রেনল্ডস পেন্টার্ড। কি কি 2টো অ্যাড হলো, শুনতে পাচ্ছি না, হাইপোটেনশন আর, ঠিক আছে, কেন এক হচ্ছে যদি সিভিয়ার ইনফেকশনের জন্য পেশেন্ট শকের দিকে যাচ্ছে, যার ফলে হাইপোটেনশন। ঠিক,
আর হচ্ছে ওই মেন্টাল ডিসঅর্ডার, কারণ ব্রেনে যদি জন্ডিস চলে যায় সে পেশেন্ট মেন্টাল রিটার্ডেশন হতে পারে। তাহলে এইটা তিনটে হলো চারকোট স্ট্রাইড, ওটা দুটো আরো ফিচার্স অ্যাড হয়ে গেল, বেসিক্যালি হাইপার টেনশন অ্যান্ড শক আর মেন্টাল রিটার্ডেশন। এটা হচ্ছে তো চারকোট রেনল্ডস পেন্টার্ড, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন তো হলো, জেনারেল সার্ভে, ভাইটালস দেখবো, তারপরে হচ্ছে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, হ্যাঁ হেপাটোমেগালি আছে কিনা, ঠিক, পেশেন্টের কোনো পার্টিকুলার এই যে বললাম প্যালপেবল গলব্লাডার আছে কিনা, কোথায় কোথায় পেন হচ্ছে, এগুলো গেল হচ্ছে তার এক্সামিনেশন গেল। নেক্সট আমি ইনভেস্টিগেশন কি কি করব, একটা হচ্ছে ব্লাড রিলেটেড, মানে ব্লাড রিলেটেড কি করব, সিবিসি, কাউন্ট দেখবো, তার সাথে এলএফটি দেখবো, হ্যাঁ কেএফটি মানে ইউরিয়া ক্রিয়েটিন দেখবো, ঠিক আছে, ডায়াবেটিস আছে কিনা দেখবো, ঠিক। লিভার ফাংশনের মধ্যে আরেকটা জিনিস পড়ে পি টাইম আয়নার, অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা ডিরেঞ্জ হয় অবশ্যই দেখতে হবে পি টাইম আয়নার। আর কি দেখতে পারি, ইনফ্লামেশনের সাইন সিআরপি, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড যদি আমাদের ক্লিনিক্যালি মনে হয় প্যানক্রিয়াটাইটিসের কিছু ফিচার্স আছে, তাহলে তার আমরা অ্যামাইলেজ লাইপেসও দেখতে পারি, ঠিক আছে। এটা গেল বেসিক। ওকে, পেশেন্ট ধর অবস্ট্রাকটিভ জন্ডিসের সিভিয়ার ভমিটিং নিয়ে আসছে উইথ ড্রাউজিনেস, হ্যাঁ সেক্ষেত্রে আমরা সোডিয়াম পটাশিয়ামও দেখতে পারি যে অল্টার্ড হয়েছে কিনা ডিউ টু ভমিটিং, হলো। এবার গেল ইমেজিং। ইমেজিং কি কি দেখবো, ফার্স্ট হচ্ছে বেসিক আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে, কারণ ইউএসজি স্টোন রিলেটেড ডিজিজের জন্য খুব ভালো, জিবি স্টোন কিছু থাকলে সেটা খুব ভালো পিক আপ করে, বাট বিলিয়ারি ডাক্ট অ্যানাটমিতে মানে সিবিডিতে লোয়ার পার্টটা যেহেতু মানে গার্ড দিয়ে ঢাকা থাকে, সেটা লোয়ার পার্ট অফ সিবিডি কিন্তু খুব একটা ইউএসজিতে ভালো দেখা যায় না, তখন ইনভেস্টিগেশন অফ চয়েস কি, ওকে। এখানে আমরা কি কি দেখতে পাবো, এক হচ্ছে কোনো স্টোন আছে কিনা দেখতে পাবো, বোথ লিভারের মধ্যে, সিবিডির মধ্যে, জিবির মধ্যে, প্যানক্রিয়াসিক ডাক্ট ডাইলেটেড আছে কিনা দেখতে পাবো, আর কি দেখতে পাবো, প্যানক্রিয়াটিক ডাক্টে কোনো ক্যালকুলাই আছে কিনা দেখতে পাবো, ঠিক আছে। এটা অনেক বেশি কনফার্মেটরি, আর পেশেন্টের জন্য তো রেডিয়েশনের কোনো ব্যাপার থাকছে না, দ্যাটস ওয়াই এমআরসিপি ইজ গুড, ওকে। আর হচ্ছে অ্যাবনর্মাল কোনো প্যানক্রিয়াটিক বিলিয়ারি জাংশন অ্যানাটমি আছে কিনা এটা দেখতে পাবো, বুঝা গেছে। এবার নেক্সট হচ্ছে ধর দেখা গেল কমন বাইল ডাক্ট লোয়ার পার্টে স্টোন আছে, ঠিক আছে, দেন হোয়াট উইল ডু ইআরসিপি। ইআরসিপির ফুল ফর্ম কি, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, ঠিক আছে, ইআরসিপি। এমআরসিপি হচ্ছে অনলি অ্যান ইনভেস্টিগেশন, অনলি ডায়াগনস্টিক, ঠিক আছে, নো থেরাপিউটিক রোল। এখানে বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক রোল আছে, কি আমি যেমন ইআরসিপি করে ডায়াগনোসিসও করতে পারছি, তেমনি স্টোনটাকে বেরও করা হচ্ছে, দ্যাটস বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক রোল আছে। ইআরসিপিতে আমরা কি কি করতে পারি, এক হচ্ছে এখানকার স্টোন রিলেটেড স্টোন বার করতে পারি। স্টোন কিভাবে করা হয়, বের করা হয়, ডরমিয়া বাস্কেট ইউজ করে। ডরমিয়া বাস্কেট মানে কিরকম বলতো, ধর জাস্ট আমি এটা আরবিটারি ছবি আঁকছি, হ্যাঁ ঠিক, এটা গেল খাঁচার মতো জিনিসটাকে ধরে বাক্সের মধ্যে মানে এইটা খাঁচার মধ্যে ধরে নিয়ে চলে এলো, ডরমিয়া বাস্কেট, ঠিক আছে, এখান থেকে ওপেন হয়ে ধরে নিয়ে চলে এলো, ঠিক আছে। এটা হচ্ছে ইআরসিপি গাইডে স্টোন রিমুভাল করলাম, এক হলো। নেক্সট হচ্ছে এখানে স্টেন্টিং করতে পারি আমরা, যদি ডাউটফুল থাকে যে রিটেন স্টোন থাকতে পারে বা কোনো স্ট্রিকচার থাকতে পারে, ঠিক, সেক্ষেত্রে আমরা ইআরসিপি উইথ স্টেন্টিং করতে পারি। থার্ড আর কি করতে পারি, ইআরসিপি গাইডের এখান থেকে ধর কোনো মাস আছে বায়োপসি নিতে পারি। ব্রাশ সাইটোলজি মানে কি, ওখানে ওয়াশ দিয়ে সেই সাইটোলজি ফ্লুইডটাকে নিতে পারি, সেখানে কোনো মানে এম সেলস মানে হচ্ছে ম্যালিগন্যান্ট সেলস আছে কিনা দেখতে পারি, ঠিক আছে। তাহলে ব্রাশ সাইটোলজি নেওয়া যাবে, বায়োপসি নেওয়া যাবে, এন্ড থেরাপিউটিক পার্টে নেওয়া যাবে, ডায়াগনস্টিক পারপাসে হবে, হলো। প্যানক্রিয়াস তো সেম, এখানে ডাবল স্টেন্ট দেওয়া যেতে পারে, স্টোন বার করা যেতে পারে সামনে থাকে, ঠিক আছে। ইআরসিপি গাইডেড থেরাপিউটিক এন্ড ডায়াগনস্টিক বোথ রোল আছে, ঠিক আছে। ইআরসিপি নিয়ে যখন বলছি আর দুটো একটা কথা বলি, ইআরসিপি মে কজ প্যানক্রিয়াটাইটিস। আমরা একটা থেরাপিউটিক পারপাসে ইআরসিপি করলাম বা ডায়াগনস্টিক পারপাসে করলাম, কি কোনো কোনো পেশেন্টের এখানে মানে স্টোন নেই কিছু নেই, কিন্তু কন্টিনিউয়াস এখানে একটা স্প্যাজমোটিক জন্ডিস হচ্ছে, ঠিক আছে। এই ধর যে ইয়েটা আছে আমাদের অ্যাম্পালাটে,
এখানে যে ভালভগুলো সেটা কোনো কারণে বারবার অবস্ট্রাক্ট করছে বা অ্যাকাইনেসিয়া আছে, সেখানে এই ইআরসিপি করে স্ফিংক্টারোটমি করে দেওয়া হয়। যে স্ফিংক্টারটা আছে সেই স্ফিংক্টারটাকে কেটে দেওয়া হয়, তাহলে কি হলো, বিলের ড্রেনেজটা কন্টিনিউয়াস হবে, তাহলে স্প্যাজমেটিক পেনটা চলে যাবে। এটা একটা থেরাপিউটিক রোল, ঠিক আছে। বোথ ডায়াগনস্টিক, আমরা ওখানে দেখলাম জিনিসটা স্প্যাজম হচ্ছে এবং স্ফিংক্টারোটমি করে প্রোটেক্ট ঠিক করে দিলাম। কিন্তু যেই এটা করে দেওয়া হলো, এর যে প্রেসার গ্রেডিয়েন্টটা সেটা কিন্তু চলে গেল। এই যে রিফ্লাক্স অ্যান্টি রিফ্লাক্স মেকানিজমটা আটকাতো দরজাটা আমি যেহেতু ভেঙে দিলাম, এর কিন্তু রিফ্লাক্স প্রসেসটা থেকে গেল। সো এখান থেকে বিলিয়ারি কন্টেন্ট ব্যাক করতে পারে প্যানক্রিয়াসের মধ্যে, লিডিং টু প্যানক্রিয়াটাইটিস। তো দ্যাট ইজ কল্ড ইআরসিপি ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। নর্মালি যখন কোনো প্যাথোলজি ঠিক করার জন্য করা হয়, ধর পেশেন্টের জন্ডিস আছে, এখানে স্টোন আছে, সেই থেরাপিউটিক পারপাসে যখন করা হয় দেখা গেছে ইআরসিপি ইনডিউসড প্যানক্রিয়াটাইটিসের চান্স অনেক কম, রাদার আ পেশেন্ট উইথ হ্যাভিং নর্মাল বিলিরুবিন, ঠিক আছে, ফিমেল পেশেন্ট, লো ভলিউম সেন্টার, এই সমস্ত জায়গায় যেখানে অতটা ইআরসিপি হয় না, সেই সমস্ত জায়গায় ইআরসিপি ইনডিউসড প্যানক্রিয়াটাইটিসের চান্স বেশি। ক্লিয়ার? যে পেশেন্টের জন্ডিস ছিল তার জন্ডিস ঠিক করার জন্য যখন ইআরসিপি করা হচ্ছে তার কিন্তু প্যানক্রিয়াটাইটিস হওয়ার রিস্ক কম থাকছে, রাদার জন্ডিস বেশি ছিল না, অন্য কোনো থেরাপিউটিক বা ডায়াগনস্টিক পারপাসে করা হয়েছে। কারণ যেহেতু স্ফিংক্টারোটমি করা হয়, স্ফিংক্টারটা নষ্ট করে দেওয়া হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, সো রিফ্লাক্সের চান্স বেড়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এটা গেল ইআরসিপি পার্ট, হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আমরা আর কি করতে পারি। আর কোন ইনভেস্টিগেশন? সিটি স্ক্যান করতে হবে, কখন করতে হবে? হ্যাঁ, ধর আমরা সাসপেক্ট করছি কোনো ম্যালিগনেন্সি, ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি ধর বলেছে কোনো এই পেরিঅ্যাম্পুলার রিজিয়নে কোনো ম্যালিগনেন্সি আছে, ঠিক আছে, বা এই জাংশনটাতে এখানে একটা ম্যালিগনেন্সি আছে, ঠিক আছে, তাহলে টু সি দ্য এক্সটেন্ট অফ দ্য টিউমার এন্ড ইনভলভমেন্ট অফ দ্য টিউমার, সেখানে কিন্তু সিটি স্ক্যান ইজ বেটার। এবং এখানে সবসময় যদি প্যানক্রিয়াটিক হেড অ্যান্ড পেরিঅ্যাম্পুলারি জায়গা হয় তাহলে সেটা সিইসিটি উইথ প্যানক্রিয়াটিক প্রোটোকল করা হয়। প্যানক্রিয়াটিক প্রোটোকল কি, অনেকগুলো বেশি স্লাইড নেওয়া হয়, সংক্ষেপে ইজি করে বলছি, মাল্টিপল স্লাইড নেওয়া হয় এবং 3 মিলিমিটার থিন স্লাইড। মানে কি হয়, একটা সিটি স্ক্যানের মধ্যে তো ঘুরছে জিনিসটা, ও তো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে একটা করে ইয়ে নিচ্ছে, ইমেজ নিচ্ছে, যেটা সিটি স্ক্যান ইয়েতে বলেছিলাম, ট্রান্সডিউসারগুলো দেওয়া আছে, রে পড়ছে, এক একটা গ্যাপ, টাইম গ্যাপে ওর ইমেজিং নেওয়া হচ্ছে, সেইটা খুব লেস গ্যাপে নেওয়া হয়। 3 মিলিমিটার স্লাইড যখন নেওয়া হচ্ছে, মাল্টিপল ইমেজিং, হ্যাঁ। এবং প্যানক্রিয়াটিক প্রোটোকল মানে কি, ওই ডিফারেন্ট ফেজ বলেছিলাম, আর্টেরিয়াল ফেজ, পোর্টাল ভেনাস ফেজ অ্যান্ড ডিলেট ফেজ, এই সব কটা নিয়ে যখন করছি ট্রাইফেজিক সিটি বলে, ঠিক, ট্রাইফেজিক সিটি উইথ প্যানক্রিয়াটিক প্রোটোকল। এটা মেনে করলে তখন কিন্তু জিনিসটা খুব ছোট ছোট টিউমারও, মানে 1 সেন্টিমিটার অব্দি টিউমারও কিন্তু ছবিতে ধরা পড়বে, ঠিক আছে, নর্মাল সিইসিতে কিন্তু ধরা না পড়তেই পারে। ওকে, এটা কিন্তু মাথায় থাকে জানো সিটি স্ক্যান বললে, ঠিক। এগুলো হলো, বুঝা গেছে। এবার ধর পেশেন্ট প্রেজেন্ট করছে অবস্ট্রাকটিভ জন্ডিস, পেটে পুরো অ্যাসাইটিস হয়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অ্যাসাইটিক ফ্লুইড স্টাডিও করতে পারি যদি সেরকম টার্মিনাল ফেজ দিয়ে। কেন অ্যাসাইটিক ফ্লুইড দিয়ে কি দেখবো, এক হচ্ছে এটা ট্রান্সজুডেটিভ না এক্সুডেটিভ, 1 নম্বর, 2 হচ্ছে কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা, ঠিক আছে, মানে এই কেসের রেসপেক্টে। ওকে, আর ধর মেডিসিনের পেশেন্ট থেকে সিএলডি নিয়ে আছে, ক্রনিক লিভার ডিজিজ, পেশেন্টের কিন্তু জন্ডিস থাকতে পারে, হেপাটাইটিস থাকতে পারে, পেটে প্রচুর অ্যাসাইটিস, সেই পেশেন্টের অ্যাসাইটিক স্টাডি করা হয় অবশ্যই উচিত। সেম রিজন ট্রান্সজুডেটিভ না এক্সুডেটিভ কজ, যেটা কোনো হেপাটিক ম্যালিগন্যান্সির জন্য হয়েছে না সিরোসিসের জন্য হয়েছে, সুপারঅ্যাডেড কোনো ইনফেকশন আছে কিনা, সার্কোইডোসিসের জন্য হয়েছে কিনা, টিউবারকুলোসিসের জন্য হয়েছে কিনা, ঠিক আছে, ঠিক, এইগুলো দেখা হয়। এবার নেক্সট হচ্ছে এবার একটু অ্যানাটমি ওরিয়েন্টেড হোক। ধর আমি শুধু বিয়ারি পার্টটা দেখছি, হ্যাঁ, ঠিক আছে, এইটা হচ্ছে সিবিডি, এই জাংশনে হলো হচ্ছে কি বলে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। আচ্ছা, পেরিঅ্যাম্পুলার রিজিয়ন মানে কি কি ইনভলভ করে, হোয়াট ডু মিন বাই পেরিঅ্যাম্পুলার রিজিয়ন? আরে পেরিঅ্যাম্পুলারি কথাটা মানে কি, সহজ করে বল না। অ্যাম্পালার চারপাশে, এত কনফিউশনে কি হয়েছে? এটা হচ্ছে অ্যাম্পালা, অ্যাম্পালার চারপাশে কি আছে, লোয়ার পার্ট অফ সিবিডি আছে, এদিকে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, এখানে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম আছে। ওকে, এই তিনটে রিজিয়নের মধ্যে
সিএ হলে যে পেরিঅ্যাম্বুলারি কার্সিনোমা বলে। কোনটা বেশি কমন? সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে না লোয়ার পার্ট অফ সিভিডি না বাইল ডাক্টে, কোনটা কমন? আন্দাজে বললে হবে না, যেটা কমন সেটা জানিস তো বল। ইনভলভিং সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, লোয়ার পার্ট অফ সিভিডি আর এদিকে প্যানক্রিয়াসের। আবার প্যানক্রিয়াটিক হেড কার্সিনোমা কখন হচ্ছে? যদি যেটা ইনভলভ করছে প্যানক্রিয়াসের হেড কে মেনলি, ঠিক আছে? তো হেড রিজনটা করছে বড় একটা টিউমার যেটা কম্প্রেস করছে এখানে অবস্ট্রাক্টিভ জন্ডিস করছে, দ্যাট ইজ ডিউ টু প্যানক্রিয়াটিক হেড কার্সিনোমা। সিএ হেড কার্সিনোমা আর পেরিঅ্যাম্বুলারি কার্সিনোমার ম্যানেজমেন্ট মোটামুটি সেম, হুইপল সার্জারি, ঠিক আছে? কিন্তু দুটো প্রেজেন্টেশন আলাদা, কিছুটা আলাদা, বুঝে গেছে ব্যাপারটা? দুটো নামও তাই আলাদা। ওটা কিন্তু পেরিঅ্যাম্বুলারি কার্সিনোমা প্রগনোসিস বেটার, কেন? পেশেন্ট আর্লি প্রেজেন্ট করে, এরম নয় যে দুটো খুব ডিফারেন্ট কিছু। সিএ হেড অফ প্যানক্রিয়াসে মোটামুটি একটা টিউমারকে বড় হতে গেলে তবে সে কম্প্রেসিভ ফিচার্স দেবে, তবে সে পেন হবে, তবে সে জন্ডিস করবে, তখন পেশেন্ট আসবে। পেশেন্ট কষ্ট না হলে আসে না, ঠিক আছে? কিন্তু যখন পেরিঅ্যাম্বুলারি একটা সিএ হচ্ছে, খুব ছোট টিউমার থাকা অবস্থাতেই পেশেন্টের যেহেতু বিলিয়ারি ডাক্ট অবস্ট্রাকশন হচ্ছে, পেশেন্ট কিন্তু জন্ডিস নিয়ে আসছে, যেই জন্ডিস হচ্ছে ডাক্তারের কাছে গেল, ডাক্তার ইনভেস্টিগেশন করলো, ধরা পড়ে গেল। দ্যাটস ওয়াই পেরিঅ্যাম্বুলারি কার্সিনোমার diagnosed earlier than pancreatic head carcinoma. That's why prognosis of periampulary carcinoma is better, এইটুকুই, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু খুব ডিফারেন্স নেই, বাট প্রগনোস্টিক্যালি আর্লি ডায়াগনোস হয় বলে বেটার কন্ডিশন, বুঝে গেছে? নেক্সট, যদি সিবিডিতে বা মানে বিলিয়ারি ডাক্টে টিউমার, তাকে কি বলছি? কোলাঞ্জিওকার্সিনোমা, ঠিক? কোলাঞ্জিওকার্সিনোমা কার্সিনোমা অফ দ্য বিলিয়ারি ট্রি। গলব্লাডার কার্সিনোমা সেপারেট এন্টিটি, ঠিক আছে? এই রিজিয়নটায় যদি কার্সিনোমা হয়, কনফ্লুয়েন্স অফ হেপাটিক অ্যান্ড ডাক্টস, এটার কি নাম? আলাদা একটা নাম আছে, বইয়ের ছবিও আছে, এক্সাক্ট এরকম ভাবেই ছবিটা আছে। এইখানে একটা সফট টিস্যু মাস ঝুলছে, সব বলে গেছিস, ঠিক আছে? ক্লাস্টিন টিউমার, ওকে? তাহলে আমি যদি জিনিসটা ভাবি, কোলাঞ্জিওকার্সিনোমা কি কি পার্ট? একটা হচ্ছে কার্সিনোমা ইনভলভিং অনলি সিবিডি, ঠিক? কার্সিনোমা এক্সটেন্ডিং আপ টু কমন হেপাটিক ডাক্ট অ্যান্ড কোলেসিস্টো হেপাটিক, সরি কোলেসিস্টো ডিওডেনাল, সরি কোলেসিস্টো কোলেডোকাল জাংশন। শুধু সিবিডি অব্দি ইনভলভ হয়েছে, সিবিডি কমন সিএইচডি অব্দি ইনভলভ হয়েছে, জাংশন অব্দি ইনভলভ হয়েছে। শুধু জাংশনে সোললি টিউমার থাকলে সেটার নাম হচ্ছে ক্লাস্টিন টিউমার। এটা ইনভলভ হয়ে আপ টু রাইট হেপাটিক ডাক্ট গেছে, আর একটা হচ্ছে বোথ। এইভাবে স্টেজিংটা হয়। ধর একটা শুধু লোয়ার পার্ট অফ সিবিডি টিউমার, তাহলে সেটা সেই হুইপলসের মতোই হয়ে গেল জিনিসটা, ঠিক? আমি এই পার্টটা বাদ দিলাম, এইগুলো সব বাদ দিলাম, তিনটে বিলিয়ে অ্যানাস্টোমোসিস হয়ে গেল, সেম ম্যানেজমেন্ট। যদি ধর মাঝখানটাতে হয় ইনফ্লামেটর, তখন এটার সাথে সাথে এই পার্টটাকেও বাদ দিতে হবে, ঠিক আছে? তখন বুঝতে পারছিস তো? তার সাথে এইটা বাদ দিলে এখানে লিম্ফ নোডস গুলোকেও আমাকে মানে হুইপলসে যতটা লিম্ফ নোড ডিসেকশন হয় তার সাথে পেরিকোরেডোকাল লিম্ফ নোড, পেরিহেপাটিক লিম্ফ নোড এগুলোকেও বার করতে হবে। আর যদি এই কনফ্লুয়েন্স হয় তাহলে কিন্তু বেশ খানিকটা লিভার ডিসেকশনও করতে হয়, ঠিক? এবার ধর কোনো একটা পেশেন্ট শুধু এইখান থেকে করে রাইট পার্টে ইনভলভ হয়েছে, লেফটটা ইনভলভ হয়নি, সেক্ষেত্রে রাইট হেপাটিক লোব এইটা বাদ দেওয়ার সাথে সাথে রাইট সাইডে হেপাটিক লোব বাদ দিলেই আমার কাজ হয়ে গেল, বুঝলি? এই পার্টটা বেঁচে যাবে, তার সাথে বিলিয়ারি এন্টেরিক অ্যানাস্টোমোসিস করে দিতে হবে, বুঝতে পেরেছিস? এবার যদি ধর গলব্লাডার কার্সিনোমা নিয়ে কোনো পেশেন্ট আসে, অবস্ট্রাকটিভ জন্ডিস, গলব্লাডার কার্সিনোমা অবস্ট্রাকটিভ জন্ডিস প্রেজেন্ট করেছে মানে দ্যাট ইজ একদম মেটাস্টেসিস হয়ে গেছে, ডিস্টাল স্টেজ, আর্লি স্টেজিং হতে পারে না। কারণ গলব্লাডার কার্সিনোমা যদি লিভারে গিয়ে লিভারের মানে বিলিয়ারি রেডিকেলস গুলোকে ব্লক করে দেয়, দ্যাট মিনস লিভারের মেটাস্টেসিস হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু ডিলেড প্রেজেন্টেশন, আর্লি নয়, ঠিক? দ্যাটস ওয়াই গলব্লাডার মাস ম্যাক্সিমাম দেখা গেছে প্রেজেন্টেশন করে ডিলেড কন্ডিশনে। খুব রেয়ারলি কিছু ভাগ্যবান মানুষ আর্লি প্রেজেন্ট করে, বা তারা হয়তো স্টোন রিলেটেড গলব্লাডার স্টোন ছিল, অপারেশন করে দেখা গেছে আর্লি কার্সিনোমা বেরিয়েছে, ঠিক আছে? তার প্রগনোসিস একটু বেটার। কিন্তু যে পেশেন্ট প্রথমেই আসছে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে উইথ সিএজিবি, সেই পেশেন্ট হচ্ছে টার্মিনাল ফেজে চলে গেছে, মেটাস্টেজিং সিচুয়েশনে চলে গেছে, ঠিক আছে? লিভারে মেটস হয়ে গেছে, আদারওয়াইজ জন্ডিস হতো না, বা এইখানটা গিয়ে সিবিডিতে মেটস হয়ে গেছে, সরি কম্প্রেশন ফিচার্স হয়ে গেছে। ধর কোনো পেশেন্টের সিস্টিক ডাক্ট অব্দি মানে গলব্লাডার সরি সিএ হয়ে গেছে, সে তখন কম্প্রেস করবে সিবিডিকে, ঠিক? এটা একটা। আর একটা সিচুয়েশন যেটা নন ম্যালিগন্যান্ট সিচুয়েশন, যেখানে পেশেন্ট
স্টোন ডিজিজ নিয়ে জন্ডিস, মাইল্ড জন্ডিস থাকতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটা হচ্ছে কি ধর এখানে একটা বড় স্টোন আছে হার্টম্যানে, ঠিক, এ সিবিডিতে কম্প্রেস করলো, সিবিডিটা কুঁচকে গেল, সেখানে কিন্তু এরকম মাইল্ড জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে উইথ পেন। কি নাম তার? মেডিসিন। মেডিসিন টাইপ 1 টাইপ 2 করে আছে। প্রথমটা হচ্ছে জাস্ট কম্প্রেস, সেকেন্ডটা হচ্ছে কম্প্রেস করছে উইথ জন্ডিস ডেভেলপ করছে, থার্ড হচ্ছে ওয়ালটা জুড়ে গেছে, ফোর্থ হচ্ছে ফিস্টুলা। ঠিক আছে, ফিস্টুলাটা এর সাথে হতে পারে, ডিওডেনামের সাথে হতে পারে, বুঝে গেছে? হলো। এবার অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্টে ধর সিবিডিতে স্টোন আছে, হ্যাঁ, আর অন্য কিছু কোনো ক্যান্সার ফ্যান্সার নয়, শুধু সিবিডিতে স্টোন আছে। আমরা ইআরসিপি ছাড়া আর কি কি করতে পারি? সিবিডি স্টোন ইআরসিপি করলে ওকে, আর কি কি প্রসিডিওর আছে? বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, সিবিডি। কি হলো, কি জানতে চাইছিস? পিটিবিডি, পিটিবিডি অন্য জিনিস বলছি। সিবিডিতে স্টোন আছে, ইআরসিপি করে বের করলে একটা উপায়, আর কি উপায় আছে? সার্জিক্যাল কোনো প্রসেস, কি কি হতে পারে? ওপেন কোলেডোকোলিথোটমি, কোলেডোকোলিথোটমি মানে কোলেডোকো মানে বাইল ডাক্ট, ওপেন করা হচ্ছে, লিথোটমি মানে হচ্ছে স্টোনটা বের করা হচ্ছে, এবং টি টিউব ইনসারশন। ঠিক আছে, দেখিয়েছিস সেটা তোদের ছবি এঁকে, আর প্লেটও দেখেছিস। কোলেডোকোলিথোটমি ফলোড বাই টি টিউব ইনসারশন। কোলেডোকোলিথোটমি ফরসেপস ছিল, কি নাম তার পুরো নাম? ডেসজার্ডিস কোলেডোকোলিথোটমি ফরসেপস। ওকে, তাহলে এইটা একটা ওপেন প্রসিডিওর আছে, ঠিক। আর কি প্রসিডিওর আছে? ধর মাল্টিপল বড় বড় স্টোন, হ্যাঁ, সিবিডি বিশাল ডাইলেটেড, ঠিক আছে, সিবিডি একদম বড় ডাইলেটেড হয়ে গেছে, হ্যাঁ, বড় স্টোন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? বিলিয়ারি এন্টেরিক অ্যানাস্টোমোসিস করতে পারি, মানে বাইল ডাক্টের সাথে ইন্টেস্টিন অ্যানাস্টোমোসিস। কি কি করা যায়? ডিওডেনামের সাথে করা যায়, জেজুনামের সাথে করা যায়, ঠিক। যদি ডিওডেনামের সাথে করি তাহলে লোয়ার পার্ট অফ সিবিডির সাথে ডিওডেনামটা জুড়ে দেওয়া হয়, তাহলে কি হলো? কোলেডোকো ডিওডেনোস্টোমি, কোলেডোকো ডিওডেনোস্টোমি। আর যদি এর সাথে করা হয় মানে বাইল ডাক্টের সাথে জেজুনামের করা হয়, তাহলে কি নাম? কোলেডোকো জেজুনোস্টোমি। আর যদি কনফ্লুয়েন্সের কাছে বাদ দিয়ে অ্যানাস্টোমি করা হয় তখন হচ্ছে হেপাটিকো জেজুনোস্টোমি। ব্যাপারটা বোঝা গেছে? যখন কমন হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্টের সাথে অ্যানাস্টোমি তখন নাম হচ্ছে কোলেডোকো জেজুনোস্টোমি। কিন্তু যখন আপ টু কনফ্লুয়েন্স অবধি কেটে, হ্যাঁ, মানে এই এই জায়গাটা জয়েন করছি, হ্যাঁ, হেপাটিক প্লেটের কাছে চলে যাচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে হেপাটিকো জেজুনোস্টোমি। হ্যাঁ, মানে বাইল ডাক্ট পার্টটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কনফ্লুয়েন্সটুকু থাকছে শুধু। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর এছাড়া আর কিছু উপায় আছে? এবার তুই বলি পিটিবিডি। পিটিবিডি ফুল ফর্ম বল। সেটা কখন করব আমরা? ধর দুটো সিচুয়েশনে করতে পারি, যখন আমার কাছে কোনো অপশন নেই, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, একটা আরেকটা হচ্ছে ফর ব্রিজিং থেরাপি, মানে এমার্জেন্সি কিছু মেন ট্রিটমেন্টটা করতে পারছি না, তো সেই পেশেন্টটাকে একটু স্টেবল করার জন্য, যে তাতে সে ওই সিচুয়েশন যদি পৌঁছায়, ঠিক আছে, তাকে মেডিকেলি ম্যানেজ করে দিন, হ্যাঁ আমি জন্ডিসটা কমিয়ে দিলাম, পেশেন্টকে এবার আমি রেডি করবো ফর ফাইনাল ডেফিনেটিভ সার্জারি। তখন কি হবে? লিভারের মধ্যে ওই পিটিবিডি টিউবটা ঢুকিয়ে বাইলটাকে ড্রেন করে দেওয়া হলো, তাহলে কি হলো? জন্ডিসটা কমলো, পেশেন্ট একটু স্টেবল হলো, ইডিমা করলো, হেপাটাইটিস কমলো। ক্লিয়ার? এটা হচ্ছে থেরাপিউটিক একটা রোল। আর হচ্ছে ধর কোলাঞ্জিওকার্সিনোমা হয়ে গেছে, সমস্ত একদম মানে ধরে ফেলেছে, আর মানে রিসেক্টেবল নয়, ইরেসেক্টেবল, তখন তাকে হয়তো ওই কেমোথেরাপি দিয়ে মোটামুটি দেওয়া হচ্ছে, বিশেষ কিছু লাভ হচ্ছে না, তখন তার পেশেন্টকে প্যালিয়েশনের জন্য, মানে জন্ডিস কমানো, প্যালিয়েটিভ থেরাপি মানে হচ্ছে কষ্ট কমানো, ফর প্যালিয়েশন, প্যালিয়েশনের জন্য আমি পিটিবিডি দিয়ে বিলিয়ারি ড্রেনেজ করে দিচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে পিটিবিডির কাজ। এটা বেসিক্যালি রেডিওলজি মানে ইন্টারভেনশন রেডিওলজিস্টই মেনলি করে উইথ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা, এবং ওরা ওই রেডিওলজিক্যালি দেখে ওই ডাক্টের মধ্যে টিউবটাকে ঢুকিয়ে দেয়। পিটিবিডির বেশ কিছু কমপ্লিকেশন আছে, বিলিয়ারি ফিস্টুলা, ইন্টারহেপাটিক ব্লিডিং, এই সমস্ত কমপ্লিকেশন আছে পিটিবিডির, ঠিক আছে। কারণ যেহেতু ধর এই পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্টের সব এনজাইম ডিলেড থাকবে, ডিএনএস থাকবে, তারপর হচ্ছে ধর যেগুলো আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরসগুলো সেগুলো ঠিক করে তৈরি হবে না, সো এমনি ব্লিডিং এর রিস্ক বেশি। ঠিক ওই জন্য কি হয় আজকালকার দিনে বলে, যখন ধর পেশেন্টের হাই জন্ডিস আছে, আমি সার্জিক্যাল দিকে ডাইরেক্ট যেতে পারছি না, এবং সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস,
পেরিনেফ্রাইটিস কার্সিনোমা, হ্যাঁ সেখানে তো আমি মানে ইআরসিপি তোমার ট্রিটমেন্ট নয়, সেখানে হচ্ছে সার্জারি ট্রিটমেন্ট। কিন্তু ধর জন্ডিসটা হাই হয়ে আছে, 12 জন্ডিস হয়ে আছে, একে তো অপারেশন টেবিলে তুলতে হবে, ঠিক আছে, তাহলে তার তো মানে হাই জন্ডিস অলওয়েজ এ রিস্ক ফ্যাক্টর ফর সার্জারি, বোথ অ্যানাস্থেটিক এন্ড সার্জন দিক থেকে। সেক্ষেত্রে অনেক সময় আমরা বিলিয়ারি ড্রেনেজ পারপাসে এটা হয়তো মেটালিক স্টেন্ট দিয়ে দেওয়া হয়, হ্যাঁ ইআরসিপি গাইডে এটা স্টেন্টিং করে দিলে জন্ডিসটা কমে। তো পার্সিয়াল অবস্ট্রাকশন আছে, সেখানে একটা সরু স্টেন্ট দেওয়া যেতেই পারে, তাহলে বিলিয়ারি ড্রেনেজ হয়ে গেল, জন্ডিসটা কমে গেল, দেন আমরা সার্জারিতে প্রসিড করলাম। দুটো, এক হচ্ছে পেশেন্টের মরবিডিটি কমবে, সেকেন্ড হচ্ছে উন্ড ইনফেকশনের চান্স কমবে। হাই বিলিয়ারি হাই বিলিরুবিন অলওয়েজ উন্ড হিলিং এ হেল্প মানে ইয়ে আটকায়, উন্ড হিলিংকে ডিলেট করে, ঠিক। একটা রিজন হচ্ছে জন্ডিস মানে বিলিরুবিন ডিপোজিশন উন্ডে, উন্ডকে রেজিস্ট্যান্স করায়, আর সেকেন্ড হচ্ছে কোলাজেন ফর্মেশনে বাধা দেয়, দ্যাটস ওয়াই উন্ড হিলিং ডিলেট হয়, ঠিক আছে। যে কোনো প্রি অপারেটিভলি আমরা বিলিয়ারি ড্রেনেজ করে দিয়ে জন্ডিস কমাই, ঠিক আছে, এটা একটা রিজন গেল, ঠিক। এই হচ্ছে তো প্রি অপারেটিভ। হ্যাঁ এবার হচ্ছে ধর একটা অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট এমার্জেন্সি এসছে, আমি তাকে অ্যাডমিট করছি, তাকে আমি প্রথমে কি ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করবো অবস্ট্রাকটিভ জন্ডিস? ফার্স্ট হচ্ছে পেশেন্ট যদি পেন শক এই সমস্ততে আছে, ভমিটিং হয়েছে, তাকে প্রথম আইভি ফ্লুইড দেবো। ফ্লুইড কি দেবো? ধর নন ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে, ধরো নর্মাল একটা পেশেন্ট, দেখ রিঙ্গাল একটা দিতে পারি, তার সাথে আমাদের গ্লুকোজ লোড দিতে হবে, ঠিক আছে। কারণ যে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে সেই পেশেন্টের মানে লিভারের যে সেলসগুলো যেখান থেকে বাইল ক্যানালগুলো বেরোচ্ছে সবটাই অবস্ট্রাকশন হচ্ছে, প্রেশার বাড়ছে, ইন্টারহেপাটিক প্রেশার বাড়ছে, সো লিভার তার ফাংশন কিন্তু ডিরেঞ্জ হচ্ছে, লিভারে দেখা গেলে এনজাইমগুলো সব বেশি, ইনফ্লামেশন হচ্ছে। সো যখনই একটা স্ট্রেস সিচুয়েশনে আসছে, লিভারের মধ্যে যে স্টোর ছিল গ্লুকোজ অ্যাজ ইন গ্লাইকোজেন ফর্ম, সেগুলো সব রিলিজ হয়ে যাচ্ছে, তো লিভার কিন্তু মানে গ্লুকোজ রিচ থেকে গ্লুকোজ পোর সিচুয়েশনে চলে আসছে, ওর খাবার কমে যাচ্ছে, গ্লাইকোজেন জমে ছিল, সেই খাবার স্টোরড ফুডটা নষ্ট হয়ে যাচ্ছে, সো আমাকে লিভার কে মানে খাবার দেওয়ার জন্য গ্লুকোজ লোড বাড়াতে হবে, দ্যাটস ওয়াই মানে ডিএনএস ডি5 এগুলো কিন্তু অ্যাডিশন করা হয়, ডিএনএস ইজ টু ডি5 কমনলি দেওয়া হয় নন ডায়াবেটিক পেশেন্টে, হলো। সেকেন্ড হচ্ছে কি, আর কি দেবো? যদি কোনো ইনফেক্টিভ কজ ভাবি বা অবস্ট্রাকশন দীর্ঘদিন ধরে আছে, বাইল হচ্ছে মানে ভেরি মাচ প্রোন টু ইনফেক্ট, হ্যাঁ, কারণ যেহেতু ইন্টেস্টিনের সাথে কমিউনিকেশন থাকে, সো ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া কি খুব তাড়াতাড়ি ইনফ্লামেশন, পেইটে নামে গেলে কোলানজাইটিস করতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমাদের একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে রাখতে হবে, ঠিক, পেনের জন্য অ্যানালজেসিক দিয়ে রাখতে হবে, ঠিক। এবার আর সাথে স্পেসিফিক কি দেবো, যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্টে আমরা লিভার হচ্ছে সোর্স অফ মানে কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি করে, হ্যাঁ সোর্স অফ কোয়াগুলেশন ফ্যাক্টরস, সেই জন্য আমাদের কিন্তু ইনজেকশন ভিটামিন কে দিতে হবে, ঠিক আছে, যাতে কোয়াগুলেশন প্রোফাইলটা ইমপ্রুভ করে, ঠিক। ইনজেকশন ভিটামিন কে 3 to 5 days 10 mg করে অ্যাডাল্টে দিতে হবে, আইএম ইন্টারমাসকুলার, ডিপ ইন্টারমাসকুলার, ঠিক। নেক্সট জন্ডিস কমানোর জন্য আমরা কি দেবো? ল্যাকটুলোজ, ঠিক আছে। ল্যাকটুলোজ কেন? ল্যাকটুলোজ হচ্ছে মানে কি বলবো, ব্রেনে আমাদের বিলিরুবিনকে যেতে বিলিরুবিন কমায়, যাতে ব্রেনে আমাদের এনকেফালাইটিস মানে কি বলবো ব্রেন ইনভলভমেন্ট না হয়, হ্যাঁ জন্ডিসের লেভেলটা কমাতে হবে, ঠিক আছে। তো ল্যাকটুলোজ হচ্ছে জন্ডিস কমায়। আর কি করতে হবে? বল প্লুরাইটিসে কি ড্রাগ দেওয়া হয়? আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড কোলেস্টেটিক জন্ডিস কমায়। কেন? কোলেস্টেসিস হচ্ছে আরসোডিঅক্সিকোলিক অ্যাসিডের কাজ কি? ও হচ্ছে যেটা কোলেস্টেসিস কমাচ্ছে হচ্ছে সেটাকে কমাচ্ছে, কিন্তু ইচিং আরসোডিঅক্সিকোলিক কমায় না, কোলেস্টাইরামিন কমায়, ওরাল কোলেস্টাইরামিন খেতে দিতে হয়, ঠিক আছে। ওরাল কোলেস্টাইরামিন কি করে? বাইল অ্যাসিডটাকে কমিয়ে দেয়, তার ফলে ইচিং কমে, ঠিক। এইগুলো হচ্ছে ম্যানেজ। তাহলে কি ফ্লুইড একটা অ্যান্টিবায়োটিক, যেহেতু ইনফেকশন কমানোর জন্য, পিটিআই নর্মাল করার জন্য হচ্ছে ভিটামিন কে, ঠিক। ল্যাকটুলোজ দেওয়া হবে টু ডিক্রিজ দ্য বিলিরুবিন লেভেল, আর অ্যানালজেসিক দেওয়া হলো, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট, হচ্ছে প্রি অপারেটিভ। তারপরে আদার্স ইনভেস্টিগেশন করলাম অ্যান্ড ডেফিনিট ম্যানেজমেন্টে গেলাম, হলো। এবার লাস্ট যেটা একটা বলি, হুইপল সার্জারিতে কি কি বাদ দেওয়া হয়? অপারেটিভে কিন্তু কাউকে কাউকে খুব ভালো অ্যান্সার দিলে হুইপলস জিজ্ঞেস করতে পারে, বেসিক, ডিপ নয়, ডিটেলস নয়। হুইপলসে কি কি স্ট্রাকচার বাদ দেওয়া হয়?
ঠিক আছে, এই জায়গায় টিউমার হয়েছে। ওকে, নর্মাল যেটা ক্লাসিক্যাল হুইপেলস, শোন জানিস না বলেছিস যখন, দেখ পরের বার জানিস না শুনবো না, ঠিক আছে। ডিস্টাল 30 to 40% অফ স্টমাক, ঠিক আছে, ইনক্লুডিং পাইলোরাস, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, থার্ড, ফোর্থ অ্যান্ড ডিস্টাল 10 সেন্টিমিটার অফ জেজুনাম, ঠিক আছে। এখানে কতটা, এদিকে হচ্ছে টোটাল বাইল ডাক্ট ইনক্লুডিং গলব্লাডার, প্যানক্রিয়াসে কতটা, হেড অ্যান্ড নেক, ঠিক আছে, এই অবধি। এইখানে হচ্ছে আমাদের এই যে আনসিলেট প্রসেস, এখানে কি থাকে, একটা ভেসেল ছবিতে দেখিয়েছিলাম মনে করো সেদিন প্রেজেন্টেশনে, SMA SNB, ঠিক আছে, এই অবধি ওটাকে ডিসেক্ট করে বের করে এই অবধি কাট কেটে দেওয়া হয়, হেড আর নেক অফ প্যানক্রিয়াস। তাহলে কি কি বাদ হলো, ডিস্টাল স্টোমাক, ডিওডেনাম, প্রক্সিমাল 10 সেন্টিমিটার অফ জেজুনাম, কমন বাইল ডাক্ট আপ টু কমন হেপাটিক ডাক্ট আপ টু দ্য কনফ্লুয়েন্স বাই অবধি, কমন হেপাটিক ডাক্ট অবধি, হেড আর নেক অফ প্যানক্রিয়াস, এতটা বাদ দেওয়া হয়। এটা হচ্ছে হুইপলসে। তার সাথে কি কি থাকে, লিম্ফ নোডস কি কি থাকে, বল, মনে পড়ছে না, পেরিকোলেডোকাল, পেরিপ্যানক্রিয়াটিক, লিম্ফ নোডস, এইটুকু মনে রাখ, এর বেশি বলতে হবে না, ঠিক আছে। এবার যেটা মডিফিকেশন এখন হচ্ছে কি, প্যানক্রিয়াস সরি পাইলোরাস প্রিজার্ভিং হুইপলস, হ্যাঁ, মানে পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটিক ডিওডেনেক্টমি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসিক্যাল। পাইলোরাস প্রিজার্ভিং মানে আমি পাইলোরাসের পরে ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম থেকে বাদ দেবো, এই পার্টটা বাদ দেবো না। কি হবে এতে, এই যে স্টমাক থেকে যে কোলেডোকালজিনোস্টমি সরি গ্যাস্ট্রোজিনোস্টমি করছিলাম, এর ডাম্পিং প্রবলেম হয়, প্লাস হচ্ছে প্রচুর রিফ্লাক্স হয়। এই পাইলোরাস প্রিজার্ভ করলে, হ্যাঁ, ফুড এন্ট্রি এবং ফুড যে কনজারভেশন, হ্যাঁ, এইটা সুবিধা হয় অনেক কিছু। দ্যাটস ওয়াই পাইলোরাসটাকে প্রিজার্ভ, পাইলোরাস কি, পাইলোরাসের জায়গাটা স্ফিংক্টার থেকে আটকে দেয়, হ্যাঁ, এইটা বাদ না দিলে এই হয় যখন আমাকে গ্যাস্ট্রোজিনোস্টমি করা হয় না, এই রিফ্লাক্স, বাইল রিফ্লাক্স, পেশেন্টের বাইল রিফ্লাক্স, গ্যাস্ট্রাইটিস, এই সমস্ত প্রবলেম হয়, যেটা পাইলোরাস প্রিজার্ভ করলে কিন্তু অতটা হয় না, ঠিক। তাহলে এই পার্টটা বাদ দিলে কি কি পড়ে থাকলো, এখানটা পুরো বাদ হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানটা, এটা স্প্লিন, হ্যাঁ, এই তো পড়ে থাকলো আমার, ঠিক আছে, এটা জেজুনাম নিচে এই পড়ে থাকলো। তাহলে আমাকে কোথায় কোথায় জুড়তে হবে, জেজুনামটাকে তুলে নিয়ে জুড়তে হবে প্যানক্রিয়াস, ফার্স্ট অ্যানাস্টোমোসিস হচ্ছে প্যানক্রিয়াটিকো জেজুনোস্টমি, সেকেন্ড হচ্ছে গ্যাস্ট্রো জেজুনোস্টমি, এটা 2, থার্ড হচ্ছে এই সরি এটা ভুল বললাম, হেপাটিকো জেজুনোস্টমি, আর এটা হচ্ছে গ্যাস্ট্রো জেজুনোস্টমি। এই লুপটাই উঠে আসবে, এখানটা বন্ধ করা আছে, এইটা গিয়ে ফার্স্টে জুড়ছে এর সাথে, সাইডের সাথে এর, হ্যাঁ, এখানে ডাক্ট আছে, এর সাথে এর অ্যানাস্টোমোসিস হচ্ছে ফার্স্ট অ্যানাস্টোমোসিস হচ্ছে প্যানক্রিয়াটিকো জেজুনোস্টমি, সেকেন্ড হচ্ছে হেপাটিক জেজুনোস্টমি, থার্ড হচ্ছে গ্যাস্ট্রো জেজুনোস্টমি, হয়েছে এইটুকু। হুইপলস থেকে এইটুকুই মেনলি জিজ্ঞেস করা হয়, এর বেশি গেলে সেটা পরের স্টেজ, আমাদের আপাতত এইটুকু, বুঝে গেছে। তাহলে কি কি পার্ট বাদ দিলাম বল ক্লাসিক্যাল হুইপলসে, তুই ডিস্টাল, না না দেখ পরপর বল, মুখস্থ না, পরপর। এইখানে স্টমাকে বাদ দিলাম, তারপরে কি থাকলো, টোটাল ডিওডেনাম, ঠিক আছে, ডিস্টাল 10 প্রক্সিমাল 10 সেন্টিমিটার অফ জেজুনাম, হেড আর নেক অফ প্যানক্রিয়াস, আর বাইল ডাক্ট, ঠিক আছে, হলো, বুঝা গেছে ওটা। দিয়ে তারপরে তিনটে অ্যানাস্টমি হলো, ফার্স্ট অ্যানাস্টমি হচ্ছে প্যানক্রিয়াস অ্যানাস্টমি, হেপাটিক অ্যানাস্টমি, গ্যাস্ট্রো অ্যানাস্টমি।